নমস্কার। অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। বলিউডের গীতিকার জাভেদ আখতারকে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি নেমন্তন্ন করেছিল। তো তারা হিন্দি সিনেমায় উর্দু এই বিষয় নিয়ে একদিন বা 4 দিনের একটা মনোজ্ঞ অনুষ্ঠান বা সেমিনার কিছু একটা করবে ঠিক করেছিল, খবরের কাগজে যা পড়লাম। তো তারপরই শুনলাম, এটাও পড়া, যে কিছু স্বঘোষিত মুসলমান সংগঠন বলেছেন যে উনি আল্লাহর নিন্দে করেছেন বা আল্লাহকে মানেন না, এই জাতীয় কিছু একটা। ফলে তারপরই পুরো অনুষ্ঠান বাতিল এবং জাভেদ আখতারও আর আসছেন না। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং শুধু একটা অদ্ভুত ব্যাপার না, বলা যেতে পারে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যেরকম অদ্ভুত উড়ে সিরিজ ছিল, এটা একটা অদ্ভুত উড়ে ঘটনার সিরিজ। তো সেটা কেন না, সিরিজের প্রথম থেকে শুরু করা যাক। তো এইটা আমার মাথায় ঢোকেনি, এই এই খবর পড়ার পর থেকে নয়, আগে থেকেই এটা কখনো মাথায় ঢোকেনি যে পশ্চিমবঙ্গ সরকার কেন উদ্যোগ নিয়ে উর্দু একাডেমি করবে। এটা বোঝা শিবের অসাধ্য। না, ভাষাভাষী, ভিন্ন ভাষাভাষী মানুষ নানা জায়গায় বসবাস করেন, পশ্চিমবঙ্গেও বসবাস করেন, তাদের মধ্যে বিভাজনের কোনো ব্যাপার নেই, বিভাজন সৃষ্টি করাকেও সমর্থন করা যায় না, এবং নানা ভাষা শিক্ষায়ও কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গেই তো ছিলেন মুজতবা আলী, যিনি ফার্সি তো জানতেনই, তার সঙ্গে ফরাসি, জার্মান সব জানতেন। তো এইগুলো কথা যেটা, সেটা হচ্ছে উনি নিজের উদ্যোগে শিখেছিলেন। তো সবাই যে নিজের উদ্যোগে শিখবেন তা তো নয়। তো পশ্চিমবঙ্গে ধরুন ফরাসি শেখার জন্য কলকাতায় ফ্রান্স সরকার অ্যালিয়াস ফ্রান্সে বলে একটা জিনিস খুলে রেখেছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান। ম্যাক্স মুলার ভবন খুলে রাখা হয়েছে জার্মান শেখার জন্য। রাশিয়ান শেখানো হয় কিনা জানি না, তবে গোর্কি সদন বলে একটা রাশিয়ান ব্যাপারও আছে, সেখানে দস্তুর মতো দাবা টাবা শেখানো হয়। তো এইগুলো যাদের সংস্কৃতি, যাদের ভাষা, তারা শেখানোর উদ্যোগ নেয়। তো কথা হচ্ছে যে উর্দু নাকি পাকিস্তানের ভাষা, উর্দু নাকি পাকিস্তানের জাতীয় ভাষা। তো পাকিস্তানের সরকার যদি কলকাতায় এসে উর্দু শেখার ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান করে, আপত্তির কিছু নেই। অথবা উত্তরপ্রদেশে তো একটা বড় অংশের মানুষ, খুব রইস লোক যারা, তাদের ভাষা শুনেছি উর্দু, আমি নিশ্চিত নই, তো তারা খুলতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন? কর্ণাটক সরকার পাঞ্জাবে, কর্ণাটকে কি পাঞ্জাবি একাডেমি করেছে? করেনি। বিহার সরকার বিহারে কি বাংলা একাডেমি করেছে? করেনি। গুজরাট সরকার কি গুজরাটে তামিল একাডেমি করেছে? করেনি। তো সরকারি উদ্যোগে অন্য রাজ্যের ভাষার প্রচার প্রসার কেন? যাদের ভাষা, যাদের সংস্কৃতি, যেটা যেখানে রাজ্যের ভাষা, রাষ্ট্রের ভাষা, তারা যদি অন্য জায়গায় গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলে, অসুবিধে কিছু নেই। শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, অসুবিধার কিছু নেই, খুলতেই পারে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বাংলা একাডেমি খুলতে পারে অন্যত্র, বা পশ্চিমবঙ্গে হঠাৎ উর্দু একাডেমি কেন? হিন্দি বা উর্দু ভাষা প্রচার, দুটো তো একই ভাষা বস্তু। তো এই প্রচার তো মহান কেন্দ্রীয় সরকারই এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। তো তারা হিন্দি দিবস নাম দিয়ে গোটা দেশে বিদেশে একটা হুলুস্থুলু কাণ্ড করে দেয়, পালন করে। ওটাকে মুখে বলা হয় রাজভাষা দিবস, কিন্তু আসলে তো ভারতের একমাত্র যোগাযোগ রক্ষাকারী ভাষা হিসেবে জিনিসটাকে দাঁড় করানো হয়। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে বকলমে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, এবং দেশে বিদেশে সর্বত্র হিন্দি যে ভারতের ভাষা, এটা চাপানোর চেষ্টা করা হয়। তো এটা আটকানো উচিত, এটা আটকানোর চেষ্টা করা উচিত। তো সেই চেষ্টাটা না করে পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগটাকেই ধুয়ো দেবে কেন, এটা পরিষ্কার নয়। এটা হলো প্রথম অদ্ভুত ব্যাপার। তো দ্বিতীয় অদ্ভুত ব্যাপার কি, যদি তাও সেটাও মেনে নিই, যে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার অন্যের ভাষা, অন্য রাজ্যের ভাষাকেও প্রমোট করতে আগ্রহী, তো সেটা যদিও মেনে নেওয়া যায়, তো সেই উর্দু একাডেমি তো কেন আবার হিন্দি সিনেমায় উর্দু এই বিষয়টা নিয়ে 4 দিনের একটা মনোজ্ঞ আলোচনা সভা করবে? সেটা সমস্ত বোধগম্যতার বাইরে। তো হিন্দি সিনেমা বলতে তো বলিউড, তার সঙ্গে বাংলার ঠিক কি? তাই হিন্দি সিনেমা খুব ফেলনা জিনিস একেবারেই নয়। হিন্দি সিনেমা ভারত রাষ্ট্রের যে সম্প্রসারণবাদী নীতি, আধিপত্যবাদী নীতি, তার পক্ষের একটা টুল, একটা যন্ত্র হিসেবে কাজ করেছে। এবং কিভাবে সেই জিনিসটা হয়েছে, এই নিয়ে আমাদের প্রাজ্ঞজনরা, বাঙালিরাও আছেন তাদের মধ্যে, অনেক গবেষণা করেছেন। তো একটা সময় হিন্দি সিনেমা কিভাবে দিক বদল করলো, কিভাবে গরিব লোকের আশা আকাঙ্ক্ষা ফুটিয়ে তুললো, এবং অমিতাভ বচ্চন ইত্যাদি গরিবের হিরোদের উত্থান হলো। তারা তো গরিব লোকেদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করতেন, এই নিয়ে অনেক গবেষণা হয়েছে। তা আমাদের ছোটবেলায় আমাদের বাপ ঠাকুরদারা বলতেন যে হিন্দি সিনেমা হচ্ছে রিক্সাওয়ালাদের সিনেমা। তো তার মধ্যে একটা শ্রেণীগত বিদ্বেষের ব্যাপার ছিল, কিন্তু সেটা বাদ দিয়েও ঘটনাটা কিন্তু মিথ্যে নয়।
যে হিন্দি সিনেমা তার নায়করা একটা সময় নিচের তলার মানুষকে আকর্ষণ করার দিকে নজর দিয়েছিলেন, যাতে টিকিট কেটে একটা গরিব মানুষ সারাদিন খাটনির পর একটা আনন্দ পেতে পারে। শুধু আনন্দ নয়, নিজের জীবনে যেগুলো মেটেনি সেই আকাঙ্ক্ষাগুলো হলে এসে খুব অল্প পয়সা দিয়ে পূরণ করতে পারে। তো হিন্দি সিনেমার যে উত্থান, তার পিছনে এটা একটা বড় কারণ ছিল। আমাদের প্রাজ্ঞজনরা এই নিয়ে অনেক গবেষণা করেছেন। তো এখন অবশ্য মাল্টিপ্লেক্স এসে জিনিসটা সম্পূর্ণ উল্টে গেছে। এখন আর গরিব লোকেরা দেখেনি, অত টাকা তারা দেখতেই পারবে না। 500 টাকা দিয়ে একটা সিনেমা দেখা মাল্টিপ্লেক্স থেকেই তাদের পক্ষে সম্ভব নয়। এখনও দাঁড়িয়েছে উচ্চবিত্ত, শাইনিং যাদের বলা হয়, আলোকিত চকচকে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত, তাদের আশা আকাঙ্ক্ষার প্রকাশ হয়ে দাঁড়িয়েছে বলিউড হয়েছে গ্ল্যামার। বলিউডের নায়কদের নকল করা, বলিউডের নায়কদের অমুক সিনেমাটা দেখে এসেছি, এইটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের গ্ল্যামার। তো এই যে বাঁক বদলটা আবার হয়েছে, সেসব নিয়ে যদি কিছু একাডেমিক কাজকর্ম হতো তো তা নিয়ে আলাদা করে বলার কিছু থাকতো না, তার তবু একটা মানে থাকে। কিন্তু হিন্দি সিনেমায় উর্দু প্রভাব, এটা নিয়ে বাঙালিদের কাজকর্ম করার কি আছে আমার মাথায় ঢুকছে না। এটা একটা দ্বিতীয় অদ্ভুত ব্যাপার যে ব্রিটিশ সিনেমায় আয়ারল্যান্ডের কি প্রভাব, আইরিশ ভাষার কি প্রভাব, সে নিয়ে কি আমরা গবেষণা করি? বা ধরুন স্পেনের সিনেমায় বার্সেলোনার যে ভাষা আছে তার কি প্রভাব, এ নিয়ে কি আমরা গবেষণা করি? করলে ক্ষতি কিছু নেই, কিন্তু আমাদের এটাতে খুব একটা এক্সপার্টিসও নেই, করার ক্ষমতাও নেই, কারণ এই মাপের ভাষা শিক্ষা আমাদের নেই। তো এইগুলো নিয়ে করলে তবু ক্ষতি কিছু নেই, মানুষের ভালো কিছু না হোক, জ্ঞান তৃষ্ণা কিছুটা মিটতে টিটতেও পারে। কিন্তু বলিউড নিয়ে করা মানে তার কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই যায়। বলিউড, খুব সোজা কথায় বলতে গেলে, প্রথমেই যেটা বলছিলাম, বাংলার জন্য, বাঙালির জন্য আগ্রাসন ছাড়া আর কিচ্ছু না। একদম প্রথম দিন থেকে বলিউড কাজ করেছে হিন্দুস্তানের যে এজেন্ডা, সেটা সারা ভারতে প্রচার করার। এবং এটার একটা লম্বা ইতিহাস আছে, সে নিয়ে পরে অনুষ্ঠান করব। ছোট করে খালি এইটুকু বলি যে বাংলা সিনেমা যে উঠে গেল এবং বলিউড যে আন্তর্জাতিক, তখন বলিউড বলা হতো না, বোম্বে যে আন্তর্জাতিক মাপের পরিচিতি পেয়ে গেল, এর মধ্যে একটা বিরাট রাজনীতি ছিল। তো এটা হিন্দি সিনেমা দিয়ে শুরু, কিন্তু সেই সময় নেহরু টেহরু যারা ছিলেন সিনেমার বাইরে ব্যাপারটাকে এগোতে রাজি হননি। দূরদর্শন আসার পর সেটা একটা অন্য মাত্রা পেল। আপনারা যাদের বয়স একটু বেশি তারা মনে করতে পারেন যে একটা সময় দিল্লি থেকে খবর পড়া হতো সম্পূর্ণ বাংলা ভাষায়, যখন আকাশবাণী ছিল। গম্ভীর গলায়, জলদ গম্ভীর গলায় দিল্লি থেকে খবর পড়ছি, দেবদুলাল বা এই জাতীয় কেউ কেউ ছিলেন, তারা বলতেন। এবং দিল্লির খবর আমরা কলকাতায় বসে পেতাম, বাংলায় বসে পেতাম, সম্পূর্ণ বাংলায়। তখন প্রত্যেকটা ভাষার অন্তত আকাশবাণীর মাধ্যমে সমান গুরুত্ব দেওয়া হতো। তো টিভি আসার পর সেটা আরেক ধাপ এগোলো, তুলে দেওয়া হলো। তো এই যে সম্প্রসারণবাদ, আগ্রাসনটা হচ্ছে, এর প্রথম ধাপ ছিল হিন্দি সিনেমা, দ্বিতীয় ধাপ হলো আকাশবাণী তুলে দিয়ে দূরদর্শন, এবং তৃতীয় ধাপে এই মাল্টিপ্লেক্স নিয়ে হিন্দি সিনেমাকে একটা গর্বের বিষয়, হিন্দি একটা গর্বের ভাষা, এটা প্রচার করা। তো এই পুরোটা বাঙালির জন্য, বাংলার জন্য আগ্রাসন ছাড়া কিচ্ছু না। এটা নিয়ে এটাকে মাথায় তুললে নাচার কি আছে সেটা বোঝা যায় না। এটা সম্পূর্ণ অদ্ভুত ব্যাপার, বাঙালির পক্ষে একেবারেই এটা উপযোগী কিছু না। তাছাড়া হিন্দি উর্দু, এই যে উর্দু ভাষাটাকে আলাদা করে দেখা হিন্দি থেকে, এটা নিজেই তো একটা বিভাজনের প্রতীক, সাম্প্রদায়িক বিভাজনের প্রতীক। যে জিনিসটা আজ একটা বিরাট বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি না যে হিন্দি আর উর্দু ভাষা এক। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিজেই বলেছেন যে এই ভাষার মধ্যে কোনটাতে ফার্সি একটু বেশি থাকবে আর কোনটায় সংস্কৃত ভাষা বেশি থাকবে, এটা একটা সাংস্কৃতিক বিতর্ক হতে পারত, কিন্তু তা না করে সাম্প্রদায়িক বিভাজন করে বিষয়টাকে আলাদা করে দেওয়া হলো। তাই এখানে উর্দুকে আলাদা করে পুশ করার একটাই মানে আছে, যে সাম্প্রদায়িক বিভাজনকে তোল্লাই দেওয়া। হিন্দিকে যেমন তোল্লাই দেওয়া হয় হিন্দুস্তানের জন্য, হিন্দি উর্দুকে আলাদা করে দেখানোর মানে হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনটাকে স্বীকৃতি দেওয়া। এইটা বাঙালিরা কেন উদ্যোগ নিয়ে করবে, এটা আমার মাথায় ঢোকে না। এটা হলো দ্বিতীয় অদ্ভুত জায়গা। তো এই যে বিভাজন এবং মাল্টিপ্লেক্সের মাধ্যমে এই বিভাজনটাকেই একটা স্ট্যাটাস সিম্বল, একটা গ্ল্যামারের বিষয় করে তোলা, এই যে প্রেক্ষাপট, এইটার ভিত্তিতেই, এইটার পরেই, এই প্রেক্ষাপটের মধ্যেই লিরিসিস্ট হয়ে আসছেন, গীতিকার হয়ে আসছেন, বক্তব্য রাখতে আসছেন কিন্তু জাভেদ আখতার।
তো ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে খারাপ কিছু বলার কথা নয়, কিন্তু বলিউড একটা প্রতীক, আর জাভেদ আখতার আসছেন বলিউডের গানের প্রতীক হয়ে। তো উনি আগে ছিলেন, অনেকদিন আগে থেকে লেখালেখি করছেন, তা আগে ছিলেন রিক্সাওয়ালাদের কবি, এটাও খারাপ কথা বলা নয়, এবং এখন কিন্তু হয়েছেন আইটি কুলিদের কবি। তো এটা ওনাকে নিয়ে খারাপ কথা বলা নয়, তিনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তার মতো তো কাজ করতেই হবে, অসম্মান করার কোনো ব্যাপার নেই। উনি হয়তো বিরাট কবি, যদিও আমি পড়িনি, কারণ আমি হিন্দি উর্দু পড়তে পারি না। হিন্দুস্তানি পণ্ডিত বাঙালিরা হয়তো পড়ে টড়ে উল্টে দিয়েছে, তারা জানবে, কিন্তু আমি জানি না, আমার অজ্ঞানতা স্বীকার করতে কোনো বাধা নেই। কিন্তু সিনেমা নিয়ে যেহেতু কথা হচ্ছে এখানে, ওনার সাহিত্য কীর্তি নয়, এবং সেমিনারটাও সিনেমা সংক্রান্ত, তো সিনেমার কাজ উনি কিন্তু বলিউডেই করেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেসব লিরিকও আমরা কিছু কিছু শুনেছি, আর দুর্ধর্ষ বললে কম বলা হয়। জাভেদ আখতারের একটা মহান সৃষ্টি আছে যার লিরিক এরকম: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এইটা একটা গানের লিরিক, এবং এরকম একটা গান বানিয়ে ভাবুন, বাংলায় যদি এরকম একটা গান বানিয়ে আজকে দেব এবং তার নায়িকা কি যেন নাম, শুভশ্রী, তারা নাচানাচি করেন, তো ভদ্রলোকেরা তো হেসে কুটিপাটি হতেনি, এবং গীতিকারকে সেমিনারে ডাকার কোনো প্রশ্ন নেই, তাকে দুধ চাই করে ব্রাত্য করে দূরে ফেলে রাখা হতো। তো তার চেয়েও বড় কথা হলো যে এই গানগুলো যেগুলো হিন্দিতে লেখা হয়েছে, তার লিরিকের কি চোট, উনি লিখেছেন যেগুলো আমাদের কানে এসেছে, এই 1 2 3 একটা, সন্দেশ আতা হ্যায় একটা, কুচ কাহো না কাহো এরকম একটা। তো এর আবার হিন্দি উর্দু কি? তো সব কটাই তো অখাদ্য বলিউডি গান, এগুলো বাণী তো নয়, যেন মেশিন গান। তো আমি এই কটাই জানি, আমি আবারও বলছি, আমি হিন্দি সিনেমার গানের এক্সপার্ট নই, বিশেষজ্ঞ নই, এর বাইরে ভালো গান লিখে থাকতেই পারেন, আমি নেট সার্চ করে এটা বলার আগে দেখে নিতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে দেখিনি। তার কারণ হচ্ছে পপুলার কালচার, জনপ্রিয় সংস্কৃতিতে যেগুলো আমাদের মনে আছে, যেগুলো শুনে শুনে কান পচেছে, সেগুলোই তো ওনার সৃষ্টি হিসেবে স্বীকৃত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কারণ কথা বলছি পপুলার কালচার নিয়ে। ফলে এই যেগুলো বললাম এগুলো সবাই শুনেছেন, এবং এগুলোই ওনার সৃষ্টির প্রতিনিধিত্বমূলক কাজ হিসেবে মানুষের সামনে আছে, এবং তারই প্রতীক হয়ে উনি কিন্তু আসছেন, আলাদা কিছু না। তো বলিউড যেই অখাদ্য একটা সংস্কৃতিকে ওই সেই 80 থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে, তখন গ্ল্যামারাইজ করা হতো না। ওই বললাম যে আমাদের বাপ ঠাকুরদারা বলতেন যে ওটা হচ্ছে রিক্সাওয়ালাদের কালচার, তারপরে এখন সেটাকে গ্ল্যামারাইজ করা শুরু হলো। এই পুরো যে প্রক্রিয়াটা, এর প্রতীক হিসেবে কিন্তু আসছেন জাভেদ আখতার, আলাদা কিছু নয়। তাকে নিয়ে কেন নাচতে হবে সেটা আমি জানি না। না, আমি আবারও বলছি, জাভেদ আখতার একেবারেই খারাপ লোক নন ব্যক্তিগতভাবে। ওনার অনেক বক্তব্যের সঙ্গে আমি একমত, সব বক্তব্য আমি শুনিনি, কারণ সব কিছু শোনা হয় না, কিন্তু কিছু ইন্টারভিউ শুনেছি। খুবই ভালো লোক, বিশেষ করে ধর্মনিরপেক্ষ, এবং ঈশ্বরহীনতা নিয়ে যে সমস্ত কথা বলেন সেগুলো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ভীষণভাবে মেলে, এবং এই ধরনের কথাবার্তাগুলো বলা উচিত বলেও মনে করি। উনি খুবই ভালো ভালো কথা বলেন, এবং হিন্দু বীরদের একেবারে ঠুসে দেন, যেটা আমার সবচেয়ে প্রিয়। সে সবই খুব ভালো কথা, পুরোটাই হচ্ছে রবিশ কুমার যেমন বলেন, তিনি অবশ্য নাস্তিক্য নিয়ে অত কিছু বলেন না, কিন্তু যেটা বলেন হিন্দু বীরদের ঠুসে দেন, অত্যন্ত ভালো কাজ করেন। কিন্তু সমস্যা হলো যে হিন্দি ভাষার যে আধিপত্য, এই হিন্দি ভাষার অগ্রণী বুদ্ধিজীবীদের মধ্যে এই ভাবটাও প্রবল। রবিশ কুমার এই কিছুদিন আগে 2021-এর নির্বাচনের আগে বাংলায় এসে বলেছিলেন বাঙালিদের ঠিক কি কি শিখতে হবে বিজেপিকে ঠেকানোর জন্য, বাঙালি ভদ্রলোকদের সে কি হাততালি তারপর। তো কথাটা হলো কি, এই প্রশ্নটা করেননি, তো এতটাই যদি জানেন, সেই একটা ছোটবেলায় কথা ছিল না যে অরণ্যদেব যদি এতই বুদ্ধিমান, তো সে জাঙ্গিয়া প্যান্টের উপরে পড়ে কেন? তা শুনেই আমার প্রথম যে প্রশ্নটা মাথায় এসেছিল, এতই যদি জানেন, তো দিল্লিতে বা বিহারে, আপনার জন্মস্থান বিহারে বিজেপিকে ঠেকাতে পারলেন না কেন? এবং আপনার কর্মস্থলে বিজেপি ঢুকে পড়লো কেন? তো এতে ওনার খুব যে দোষ আছে তা না, কিন্তু কথাটা হচ্ছে যে হিন্দি বলয় লোকেদের এই ব্যাপারটা আছে যে তারা সারা ভারতবর্ষকে হিন্দি বলয়ের দিক থেকে জ্ঞানের আলো বিতরণ করবে। তো এইটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো যে এরা খুব, রবিশ কুমার হন, জাভেদ আখতার হন, কানাইয়া কুমার হন, এরা কিন্তু আমাদের পক্ষে অনেক কিছু খুব গ্রহণযোগ্য কথাবার্তা বলেন। কিন্তু একই সঙ্গে যে ধরুন এনআরসি হয়ে গেল, বাংলাদেশি বিতাড়ন হচ্ছে, তো এইগুলো নিয়ে ওদের যে অবস্থান, সেটা কিন্তু কম বেশি করে কেউ এদিকে কেউ একটু ওদিকে, মূলধারার হিন্দি বলয়ের যে অবস্থান সেই দিকেই থাকে। তো এইটা একটা দাদাগিরির লক্ষণ, হিন্দি বলয়ের দাদাগিরি, সেটা প্রগতিশীলদের মধ্যেও আছে। যেরকম ধরুন অনেক ক্ষেত্রে ব্রিটিশ বামপন্থীদের মধ্যেও আমরা দেখেছিলাম যে তারা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিকে বামপন্থাটা শেখাবেন, এরকম একটা হাবভাব ছিল। তো এগুলো থাকে, অস্বাভাবিক কিছু না। আমরা যারা উল্টো দিকটায় আছি তাদের এগুলো নিয়ে সচেতন থাকা দরকার।
তো এইটা অন্য বিষয়ে চলে গেলাম একটু, হিন্দি বলা হয় দাদাগিরি নিয়ে। কিন্তু কথা হচ্ছে যে এইটুকু দাদাগিরি ছাড়া জাভেদ আখতারের কথা খুবই ভালো, যেটুকু আমি শুনেছি, সব শুনিনি। কিন্তু কথা হচ্ছে যে সিনেমার সৃষ্টি বলতে তো এই সমস্ত ঢপের চপ যেগুলো বস্তুত গোবলয়ের আগ্রাসন, হিন্দুস্তানের আগ্রাসন ছাড়া আর অন্য কিছু নয়, এবং খুব খারাপ সংস্কৃতি হিসেবে খুব খারাপ জিনিস চালু করার প্রচেষ্টা ছাড়া আর কিছু না। এই 1, 2, 3 ভালো গান, 1, 2, 3 ওটা ভালো গান, আমি মরে গেলেও বলতে পারবো না। অবশ্য মরে গেলে ওটা কথার কথা, নাকে কানের সামনে বন্দুক ধরলে নিশ্চয়ই বলে ফেলবো যে ওটা খুবই ভালো গান, কিন্তু সে তো চাপ দিয়ে বলানো হবে। কিন্তু কথা হচ্ছে যখন আমাকে ওই চাপ দিচ্ছেন না, তখন এনাকে কেন মাথায় তুলে নাচতে হবে, বিশেষ করে অন্য ক্ষেত্রে নয়। উনি সেকুলারিজম নিয়ে যা কথা বলবেন সে নিয়ে আমি নাচতেই পারি, কিন্তু হিন্দি সিনেমার গানে উর্দু প্রভাব, হিন্দি সিনেমা এবং তার গান এবং তাতে উর্দু প্রভাব, এই নিয়ে কেন মাথায় তুলে নাচতে হবে আমি সত্যি জানি না। তো এইটা আবারও বলছি যে জাভেদ আখতারের ব্যক্তিগত মূল্যায়ন নয়, ব্যক্তিগতভাবে উনি একজন যেটাকে বলা হয় প্রগতিশীল লোক, কোট আনকোট, সেটাই সেরকম লোক, এবং আমার মতের সঙ্গে অনেকটাই মেলে। কিন্তু এখানে হিন্দি সিনেমা নিয়ে কথা হচ্ছে। হিন্দি সিনেমায় জাভেদ আখতারের গান, জাভেদ আখতারের লিরিক, জাভেদ আখতারের স্ক্রিপ্ট, এই সমস্ত নিয়ে যে সমস্ত জিনিস নিয়ে কথা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ মূলধার, ফলে তার থেকে ওনাকে বিচ্ছিন্ন করার কোনো কারণ নেই, যেহেতু এইটা নিয়েই কথা। তো তাও যদি ধরে নিই, পরের অদ্ভুত ব্যাপার যেটা, যে কারো যদি ওনাকে মাথায় তুলে নাচার ইচ্ছে হয়, বেশ করবেন, নাচবেন, ধরে নিলাম বেশ করবেন। উর্দু একাডেমি হয়েছে, ধরে নিলাম ঠিক আছে। তারা হিন্দি ফিল্মে চর্চা করবে বলে ডেকেছে, আমার আপত্তি আছে, কিন্তু ধরে নিলাম তাও ঠিক। কিন্তু তার মধ্যে যেটা অদ্ভুত, যে তার মধ্যে আবার হিন্দু মুসলমান কোথা থেকে এলো? মুসলমানদের তো আপত্তির কি আছে? উর্দু কি মুসলমানদের ভাষা? বাংলায় মুসলমানদের প্রায় পুরোটাই তো বাঙালি, উর্দু ভাষী তো প্রায় কেউ নেই বললেই চলে, কলকাতার কিছু অংশের লোক বাদ দিলে। তো কলটা দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভালো একটা কল হয়েছে। তো ইউপির হিন্দু বীররা, উত্তরপ্রদেশ বা গোবলয়ের হিন্দু বীররা একদিকে বলবে যে যারা বাংলা বলে তারা কিন্তু সবাই বাংলাদেশি, সবাই মোল্লা, মাছ মাংস খায় এবং বাংলা বলে, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সবাই মোল্লা। উল্টো দিকে বাংলাদেশে যাতে ছাগু বলা হয়, অর্থাৎ কিনা ইসলামী মৌলবাদী, সেই বীররা বলবে যে সহি মুসলমান হতে গেলে কিন্তু বাবা উর্দু ভাষী হতে হবে, বাংলা বলে কেউ মুসলমান হয় না, মাথায় টুপি দিয়ে উর্দু বলতে হবে, এবং পারলে আরবিতেই আল্লাহর নাম জপতে হবে, আরবি না পারলে উর্দু বলতে হবে, তবে নাকি মুসলমান। তো দেখা যাচ্ছে যে পুরো মাস্তুতো ভাইয়ের মতো কারবার। ওরা বলে যে বাঙালি মাত্রই মোল্লা, এবং এরা বলছে যে বাঙালি হলে কিন্তু মোল্লা হওয়া যাবে না, উর্দু ভাষী হতে হবে। তো পুরো কাটে কাট, একদম মাস্তুতো ভাইয়ের মতো কারবার। তো জাভেদ আখতার ফেসে গেছেন মাঝখানে। তিনি উর্দু পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু উর্দুতে যে আল্লাহর নাম জপতে হবে সেটাই উনি ফেল করেছেন। ওদিকে উনি হিন্দুবিদদেরও চক্ষুশূল, কারণ উনি আবার জন্মসূত্রে মুসলমান, নামটা আবার ফার্সি, তো অতএব বাদ। তো উনি একটা কথা বলেছেন একদম এই সাম্প্রতিক ঘটনাটা সামনে আসার পর, যে উনি ঠিক রাস্তায় আছে। উনি প্রথম কথা বলেছেন যে ওনার নামে দুটো যে জাভেদ এবং আখতার দুটোই ফার্সি শব্দ, তো উনি ফার্সিতে পণ্ডিত, নিশ্চয়ই ঠিকই বলেছেন। আর দ্বিতীয় হলো যে উনি ঠিক রাস্তাতেই আছেন, যখন মৌলবাদীরা আপত্তি করছে তার মানে উনি ঠিক রাস্তাতেই আছেন। হ্যাঁ, যখন মৌলবাদীরা আপত্তি করছে তার মানে অবশ্যই উনি ঠিক রাস্তায় আছেন, কিন্তু যখন উনি বলিউডের বিস্তার করেন, বলিউডের প্রতীক হয়ে বলিউডই প্রচার করতে আসেন, তখন উনি একেবারে ঠিক রাস্তায় নেই। তো এইটা বলে রাখা ভালো। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আল্লাহর পরীক্ষায় উর্দুতে উনি যদিও ফার্সি জানেন, কিন্তু আরবি এবং উর্দুতে যেহেতু বা ফার্সিতে যেহেতু উনি আল্লাহর নাম জপেন না, কাজে তিনি ওই পরীক্ষায় ফেল করেছেন। ফলে উর্দু ভাষী মুসলমান হওয়া সত্ত্বেও ওই ভাষাটা তিনি খুবই ভালো জানেন বলে আমার ধারণা। তো জানা সত্ত্বেও তাকে কিন্তু ডাকা হয়নি, কারণ এখানে বলা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে উর্দু কিন্তু মুসলমানের ভাষা। এই হচ্ছে সেই সাম্প্রদায়িক আচরণ যেটার কথা প্রথমে বলছিলাম, সেই সাম্প্রদায়িক বিভাজন। হিন্দি আর উর্দু দুটো বস্তুত একই ভাষাকে দুভাগে ভাগ করে দিয়ে দেখানো হচ্ছে যে ওটা হিন্দুদের ভাষা, এটা মুসলমানদের ভাষা। তো সুনীতি চাটুর্যের কথা বলছিলাম, তিনি তো বলেছেন, কিন্তু আপনি যদি একজন মুসলমানের সাধারণ লব্জ, পাকিস্তানের মুসলমানের সাধারণ লব্জ শোনেন, এবং একজন পশ্চিমী বা পশ্চিম ভারতের হিন্দি ভাষী সাধারণ লব্জ শোনেন, তাদের মধ্যে তফাৎ কিছু পাবেন না। ওরা তো সংস্কৃত লব্জ বলে না, সংস্কৃত মানে সংস্কার সম্পন্ন, একদল প্রচুর ফার্সি যোগ করে, একদল প্রচুর সংস্কৃত যোগ করে, চলতি ভাষায় সেগুলো পাওয়া যায় না। ফলে আজও চলতি ভাষাটা একই। এবং
এটাও বলে রাখা ভালো যে ভারতবর্ষে হিন্দি যেটা করছে, পাকিস্তানে কিন্তু উর্দু নাম দিয়ে সেই একই সম্প্রসারণবাদের কাজ করা হচ্ছে। একটা সময় বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, পাকিস্তানে শ্রেষ্ঠ সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল হচ্ছে বাংলা। বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর সংখ্যাগরিষ্ঠের ভাষা কিন্তু হচ্ছে পাঞ্জাবি, কিন্তু পাঞ্জাবি ভাষার ওখানে কোনো মূল্য নেই, উর্দুই নাকি হচ্ছে ওখানে রাষ্ট্রভাষা। তো অবিকল একই কার্বন কপি চলছে ভারত এবং পাকিস্তানে। তো সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, এখানে ধরে নেওয়া হচ্ছে যে বাঙালি মুসলমানের ভাষা বাংলা নয়, ওটা হচ্ছে উর্দু। সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একদিকে হিন্দু বিরোধীদের দিক থেকে, অন্যদিকে এই ইসলামী মৌলবাদীদের দিক থেকে। তো এর চেয়ে হাস্যকর কিছু হয় না। কে বলেছে বাংলার মুসলমানদের ভাষা উর্দু? তো উর্দু একাডেমি হোক, বলিউডি আগ্রাসী বলিউডকে নিয়ে আধিক্ষেতাই হোক, এইগুলো তবু একরকম করে মেনে নেওয়া যায়। কিন্তু আল্লাহ বিরোধী বলে সমস্ত যে বাতিল করে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে 2 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা যে মৌলবাদী সংগঠনগুলো, ছাগু সংগঠনগুলো, যাদের নামই কেউ জানে না, বাঙালি মুসলমানেরাও জানেন কিনা সন্দেহ, এরা বাঙালি মুসলমানের প্রতিনিধি? এটা কি ইয়ার্কি হচ্ছে? তো সমস্ত ভাষাকে রক্ষা করতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের একটা অবস্থান আছে, সেটা খুব ভালো কথা, এ নিয়ে বক্তব্য রাখার কিছু নেই। কোনো ভাষাভাষীকেই ভাষার ভিত্তিতে আলাদা করা, বিদ্বিষ্ট হয়ে পড়ার কোনো কারণ নেই, এ খুব ভালো জিনিস। এবং পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের যে ধর্ম বিচার না করে ফিরিয়ে আনছে, পাশে দাঁড়াচ্ছে, এও খুব ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস। কিন্তু এইসব করতে গিয়ে যদি বাঙালি মুসলমানকে উর্দুভাষী বানিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত উর্দু একাডেমি, সেইটা কিন্তু মেনে নেওয়ার কোনো কারণ নেই। এইটা কেন করা হচ্ছে সেইটা বস্তুত আমার মাথায় ঢোকে না। তসলিমা নাসরিনকে একটা সময় কেন তাড়ানো হয়েছিল আমার মাথায় ঢোকেনি। তাতে করে তসলিমা নাসরিনকে তাড়ানো হলো কি হলো না, এতে করে ভোট ব্যাংকের কোনো সমস্যা হতো এরকম নয়, কিন্তু কেন হয়েছে মাথায় ঢোকেনি। এখনও জাভেদ আখতারের ক্ষেত্রে উর্দু একাডেমি, ইসলামী মৌলবাদী সংগঠন, এদেরকে কেন তোল্লাই দেওয়া হচ্ছে আমার মাথায় ঢোকে না। তো এইগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলবই, যেরকম তুলছি। আমাদের সাইট অনুসরণ করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এরকম প্রসঙ্গ নিয়ে নিয়মিতভাবে আসছি, জানেন আপনারা সবাই। তো সবাই ভালো থাকবেন। আর কোনো মন্তব্য থাকলে, কোনো বক্তব্য থাকলে এখানে তো জানাবেনই, সাইটে গিয়ে অতি অবশ্যই আপনারা লেখালেখি করুন, কারণ মতের অমিল সবসময় হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। মতের অমিল, এটাই হচ্ছে আমাদের ইউএসপি। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।